আপনার প্রতিভা নির্ধারণ করে আপনি কি করতে পারেন, আপনার অনুপ্রেরণা নির্ধারণ করে আপনি কতটা করতে ইচ্ছুক, আপনার মনোভাব নির্ধারণ করে যে আপনি এটি কতটা ভালো করেন। তো হ্যালো ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু ব্রাভো একাডেমি, সকলকে জানাই স্বাগতম। তো আজকে ওয়্যারলেস অপারেটর মেন্সের যারা প্রিপারেশন করছো তাদের জন্য ফিজিক্স প্র্যাকটিস সেট 2, প্র্যাকটিস সেট 1 আমি কালকে দিয়ে দিয়েছি। সেখানে ডিটেলসে বলা রয়েছে কিভাবে আমরা কমপ্লিট ফিজিক্স ওয়্যারলেস অপারেটর মেন্সের জন্য করব। তো সেটি ভিডিও অবশ্যই তোমরা পুরোটা দেখবে। আর হ্যাঁ, যারা এই ক্লাসগুলি করবে 100% সিওরিটি তোমাদের ওয়্যারলেস অপারেটর মেন্সের যে ফিজিক্স সিলেবাস পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা একটা প্রশ্নও ছেড়ে আসবে না। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো তোমরা জানো সকলেই যে প্রতিটি ভিডিওতে একটি করে হোমওয়ার্ক থাকছে, একটি করে তোমাদের কি নিউমেরিক্যাল। তো আশা করবো সেই নিউমেরিক্যালগুলো তোমরা সকলে প্র্যাকটিস করছো। কোনো অসুবিধা হলে আমাকে জানিও, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো চলো ফার্স্ট কোশ্চেন কী রয়েছে দেখি। এ প্যাসেঞ্জার ইন এ মুভিং ট্রেন টসড এ কয়েন আপওয়ার্ড হুইচ ফলস বিহাইন্ড হিম, ইট ইমপ্লাইজ দ্যাট দ্য মোশন অফ দ্য ট্রেন ইজ। ঠিক আছে, প্রশ্নটা একবার তোমাদের বুঝিয়ে দিই। এখানে বলছে যে একটা প্যাসেঞ্জার যে একটা ট্রেনের মধ্যে বসে একটা কয়েনকে টস করেছে এবং টস করার ফলে কয়েনটা পিছনের দিকে পড়েছে। তো এটির কারণটা কি, এটাই জানতে চেয়েছে। ঠিক আছে, তো অপশানে দেখো এক্সালারেটেড অর্থাৎ ট্রেনটা তোমাদের গতির মধ্যে রয়েছে, ইউনিফর্ম, রিটায়ার্ড, অ্যালং দ্য সার্কেল ট্র্যাক। ঠিক আছে, তো অপশন এ রাইট অ্যান্সার, দ্য ট্রেন ইজ এক্সালারেটেড। কারণটা কি, কারণটা তোমাদের একটু কনসেপ্টটা বলে দিই। যে যখন একটা কয়েনকে আমরা উপরে তুলি, ঠিক আছে, তো সেই কয়েনটা কিছুক্ষণ পর পিছনের দিকে পড়ে, কারণ ট্রেনটা কি একটা মোশনে রয়েছে, এক্সালারেটেড মধ্যে রয়েছে। ঠিক আছে, কারণ যখন কয়েনটা তোমার হাতের মধ্যে থাকে তখন কয়েনটাও সেই ট্রেনের সাথেও গতিযুক্ত, এবং যখন তুমি কয়েনটা উপরে ছেড়ে দাও তখন কয়েনটা কি বাতাসের মধ্যে থাকে, এবং বাতাসের মধ্যে থাকায় তার যে ভেলোসিটি, গতিবেগটা ট্রেনের তুলনায় কমে যায়, এবং ট্রেনের তুলনায় কমে যাওয়ার কারণেই এটা কি আমাদের যে শরীর তার পিছনে পড়ে, অর্থাৎ যেখানে আমি কয়েনটা তুলবো তার পিছনে পড়বে। ঠিক আছে, তো ইফ দ্য কয়েন ফেলস বিহাইন্ড দ্য প্যাসেঞ্জার দ্যাট মিনস দ্য ট্রেন ইজ এক্সেলেটেড। হোয়েন দ্য কয়েন ইজ টসড it has same velocity as that of the train, but during the time it is in air its velocity become less than the train because it is accelerated. ওকে, তো যারা ইংলিশে বুঝতে চাও ইংলিশেও বলে দিলাম, আর বাংলায় যারা বুঝতে পারছো তারা বাংলায় বোঝার চেষ্টা করো। ঠিক আছে, এবার নেক্সট প্রশ্ন কি রয়েছে, দ্য ডাইমেনশন অফ ইম্পালস ইজ দ্য সেম অফ দ্যাট। অর্থাৎ ইম্পালস মানে কি আবেগ, আবেগের যে ডাইমেনশনটা রয়েছে কার সাথে সমান, অর্থাৎ প্রেসারের সাথে সমান, অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে সমান, ওয়ার্কের সাথে সমান, না লাইনার মোমেন্টাম। প্রেসার মানে বুঝতেই পারছো, যেটা আমাকে আমরা চাপ বলি। অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কি কৌণিক ভরবেগ। অপশন সি ওয়ার্ক মানে কর্ম বা কাজ, আর লাইনার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ। ঠিক আছে, তো রাইট অ্যান্সারটা কি কমেন্টে জানাও চটপট সকলে। আর হ্যাঁ, যারা ফার্স্ট ভিডিওটা দেখেছো সকলে সেকেন্ড ভিডিওতে প্রেজেন্ট লিখে দিও, তাহলে আমি বুঝতে পারবো যে কতগুলো ছেড়ে ভিডিওটা কন্টিনিউ করছে। ওকে, তো রাইট অ্যান্সারটা হবে কি লাইনার মোমেন্টাম, অপশন ডি রাইট অ্যান্সার। ওকে, তো ইম্পালসের সাথে লাইনার মোমেন্টামের যে ডাইমেনশন সেম থাকে। ঠিক আছে, লাইনার মোমেন্টের যে ডাইমেনশন তা সেম থাকে। এবার পরবর্তী প্রশ্ন কি রয়েছে, এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, সেগুলোকে খাতায় লিখে থাকার চেষ্টা করো এবং তোমরা বারবার রিভিশন দাও। তাহলে কি হবে, এই প্রশ্নগুলো একদম মাথার মধ্যে সেট হয়ে যাবে এবং পরীক্ষা আসে তোমাদের সময়ও লাগবে না প্রশ্নটা বুঝতে। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন রয়েছে, দ্য ইলেকট্রিক ফিল্ড ইনসাইড এ পারফেক্টলি কন্ডাক্টিং হলো অবজেক্ট ইজ। অর্থাৎ এখানে প্রশ্নটা বোঝার একটু চেষ্টা করো যে কোনো একটা পারফেক্টলি হলো মানে ধরো খেলার ফুটবলের ভিতরে ফাঁকা থাকে। ঠিক আছে, ফাঁকা থাকে, বাইরে 4-5টা সলিড, সেটাই বলেছে পারফেক্টলি কন্ডাক্টিং হলো অবজেক্ট। তো ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্র কত থাকে, তো এই যে শূন্য স্থানটা রয়েছে কোন একটা বলের ভিতরে বলো, ঠিক আছে, আমি বলের সাথে তুলনা করেই বলছি, তো সেই শূন্য স্থানে কতটা তড়িৎ থাকে, তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড। অপশন এ 4 পাই, অপশন বি ইনফিনাইট অর্থাৎ অসীম, অপশন সি 0, অপশন ডি ডিপেন্ড আপন দ্য শেপ অফ দ্য অবজেক্ট অর্থাৎ কেমন বস্তুটা তার উপর ডিপেন্ড করছে।
ঠিক আছে? তো কনসেপ্টটা জানা জরুরি, কনসেপ্টটা জানলে সকলেই ইজিলি করে দিতে পারবে। ঠিক আছে, এখানে কোনো কনসেপ্ট নেই। গাউস ল যেটাকে বলে, GAUSS, তো গাউস ল এখানে আছে। তবে তোমাদের শুধুমাত্র এটা সিয়ার সেট বলে দিচ্ছি, যে কোনো হলো স্ফিয়ার হোক, ঠিক আছে, যে কোনো হলো স্ফিয়ার হোক, তার ভিতরে যে নেট চার্জ, মোট চার্জ সেটা শূন্য। ঠিক আছে, যে কোনো হলো স্ফিয়ার হোক তার ভিতরে যে নেট চার্জ সেটা শূন্য। কারণ কারণ যখন কোনো একটা অবজেক্টে, ঠিক আছে, যখন কোনো একটা অবজেক্টে আমরা তড়িৎ দেব, তড়িৎ দেব, তো সেই অবজেক্টটা কি ডিস্ট্রিবিউট হয়ে যাবে সেই অবজেক্টের চারপাশে। হ্যাঁ, কিন্তু ভিতরের মধ্যে কোনো রকম ইলেকট্রিক ফিল্ড থাকবে না। ঠিক আছে, এই কথাটার মানে এটা হচ্ছে যে, ধরো তুমি একটা বলের ভিতরে ঢুকে আছো, লোহার বল, এবং তুমি বলের সাথে টাচ করে নিই, ভিতরে বিন্দাস আছো, তো বাইরে থেকে যদি সেখানে আমরা তড়িৎ প্রদান করি, তো তুমি ভিতরে কারেন্ট পাবে না, এটা এখানে বলেছে। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর যারা ওয়্যারলেস অপারেটর মেন্সের প্রিপারেশন করছে তাদের সাথে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করবে, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো নেক্সট প্রশ্ন রয়েছে, নন কন্ডাক্টার্স হুজ পোলারাইজেশন ইজ কজড বাই অ্যান ইলেকট্রিক ফিল্ড আর নোন অ্যাজ। তো নন কন্ডাক্টার মানে বুঝতে পারছো যে যারা কি তড়িৎ তোমাদের কি পরিবহন করতে পারে না। ঠিক আছে, তো হুজ পোলারাইজেশন ইজ কজড বাই ইলেকট্রিক ফিল্ড, তো সেটিকে কি বলা হয়? সেমি কন্ডাক্টর বলা হয়, সুপার কন্ডাক্টর বলা হয়, ডাই ইলেকট্রস বলা হয়, না রেজিস্টিভ কন্ডাক্টার্স বলা হয়। ঠিক আছে, তো রাইট অ্যান্সারটা হয়ে যাবে ডাই ইলেকট্রস। তো এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, খুব খুব খুব, তাই ভিডিওগুলি কেউ স্কিপ করবে না, ডেলি ভিডিওগুলো করো। তোমাদের এক সময় 1 মাস বা 2 মাস কন্টিনিউ করলে প্রচুর প্রশ্ন প্র্যাকটিস হয়ে যাবে এবং অনেকটা কনফিডেন্স বেড়ে যাবে। ঠিক আছে, এই প্রশ্নটা আমি এর আগের দিন করেছি, এর আগের দিন বলতে এর আগের ভিডিওতে করেছি। যারা আমাদের টপ 1500টা সিরিজ করছো, ফিজিক্সের বাংলায় পড়াচ্ছি, দেখে নিও, প্লেলিস্টটা তৈরি করে দিয়েছি। তো 1 লাইট ইয়ার ইকুয়ালস টু কত? অপশনে 9.46 ইন্টু 10⁻⁻15 মিটার। এই প্রশ্নগুলোর যে উত্তর, এগুলো ডাইরেক্ট প্র্যাকটিস করতে করতে মাথায় সেট হয়ে যাবে। ঠিক আছে, এগুলো মনে রাখার কিছু প্রয়োজন নেই, আমি এতবার প্র্যাকটিস করে দেবো, কোনো চাপ নেই। অপশন বি 9.46 ইন্টু 10⁻15 মিটার। অপশন সি 9.46 ইন্টু 10⁻13 মিটার। অপশন ডি 9.46 ইন্টু 10⁻13 মিটার, সরি +13 মিটার। তো 1 লাইট ইয়ার বলতে বুঝতে পারছো 1 আলোকবর্ষ। ঠিক আছে, 1 আলোকবর্ষ কতটা ডিস্টেন্স? 9.46 ইন্টু 10⁻15 মিটার। ঠিক আছে, অপশন বি রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, ওয়েভলেন্থ অফ এক্স রে, এক্স রে অর্থাৎ এক্স রে যে রয়েছে তার যে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, ওয়েভলেন্থ তরঙ্গ দৈর্ঘ্য, তো সেটা মানে কুই অর্ডারে মাপা হয়। ঠিক আছে, 1 ন্যানোমিটার, না ওটা মিলিমিটার। অপশন বি 1 সেন্টিমিটার, 1 মাইক্রোমিটার, না 1 অ্যামস্ট্রং। ঠিক আছে, এক্স রে যেটা তোমাদের রয়েছে তার ওয়েভলেন্থ তো 1 অ্যামস্ট্রং অর্ডারে। ঠিক আছে, 1 অ্যামস্ট্রং, এক্স রে ওয়েভলেন্থ 1 অ্যামস্ট্রং। পরবর্তী প্রশ্ন কী রয়েছে? পরবর্তী প্রশ্ন রয়েছে এখানে দেখো, দ্য ইলেকট্রিক চার্জ ইজ স্টোর্ড ইন এ ডিভাইস কল্ড, অর্থাৎ ইলেকট্রিক চার্জ, ঠিক তড়িতের যে আমাদের চার্জটা রয়েছে, ঠিক আছে, তো কোন ডিভাইসে স্টোর করে রাখা হয়? ঠিক আছে, অপশন এ ইন্ডাক্টর, অপশন বি ক্যাপাসিটার, অপশন সি রেজিস্টার, অপশন ডি ট্রান্সফর্মার। ঠিক আছে, দ্য ইলেকট্রিক চার্জ স্টোর্ড ইন এ ডিভাইস, যে ইলেকট্রিক চার্জটা যে ডিভাইসের মধ্যে স্টোর করে রাখা হয় সেটিকে কী বলা হয়ে থাকে? আমি কালারটা চেঞ্জ করে নিই, তো সেটিকে আমরা বলে থাকি কি? ক্যাপাসিটার। ঠিক আছে, অপশন বি রাইট অ্যান্সার। তো ক্যাপাসিটারের মধ্যে ইলেকট্রিক চার্জ আমরা কি তোমাদের স্টোর করে রাখি। নেক্সট প্রশ্ন দেখো কী রয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সিম্পল হারমোনিক মোশন থেকে, যে সিম্পল হারমোনিক মোশনের জন্য কী কন্ডিশনটা নেসেসারি? হুইচ অ্যামং অফ দ্য ফলোয়িং ইজ দ্য নেসেসারি কন্ডিশন ফর সিম্পল হারমোনিক মোশন? SHM। তো কোন কন্ডিশনটা নেসেসারি? অপশন এ কনস্ট্যান্ট পিরিয়ড, অপশন বি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, অপশন সি ডিসপ্লেসমেন্ট অ্যান্ড অ্যাক্সেলারেশন আর প্রপোর্শনাল, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট আর অ্যাক্সেলারেশন কি পরস্পরের সমানুপাতিক। সমানুপাতিক মানে বুঝতে পারছো তোমরা যে একটা বাড়লে অন্যটাও বাড়বে, অন্যটা কমলে অন্যটাও কমবে। ঠিক আছে, তো ডিসপ্লেসমেন্ট যদি বাড়ে তো অ্যাক্সেলারেশন কি কমে যায়, এটাই তোমাদের SHM এর কি একটা কন্ডিশন। ঠিক আছে, আর ডিসপ্লেসমেন্ট অ্যান্ড টর্ক আর প্রপোর্শনাল, তো বাকি 3টা কাটা যাবে, তো
তো অপশান সি রাইট অ্যান্সার, ডিসপ্লেসমেন্ট অ্যান্ড এক্সেলারেশন আর প্রপোর্শনাল সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে, ঠিক আছে, সিম্পল হারমোনিক মোশন VVI, মানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে দ্য অডিবল ফ্রিকোয়েন্সি রেঞ্জ অফ এ হিউম্যান এয়ার, ঠিক আছে, মানুষের কানের যে শোনার ন্যূনতম মানে যে একটা রেঞ্জ রয়েছে, ঠিক আছে, সেটা কত? তো মানুষের হিউম্যান এয়ারের যেটা সেটা হলো 20 হার্জ থেকে 20,000 হার্জ, ঠিক আছে, 20 হার্জ থেকে 20,000 হার্জ অবধি মানুষের কি যে সাউন্ড সেটা বুঝতে পারে, মানে মানে বুঝতে পারবে যে 20 হার্জের সাউন্ডটা বুঝতে পারবে, এবং তার উপরে 20,000 অবধি আমরা সাউন্ড বুঝতে পারবো, ঠিক আছে, 20,000 অবধি সাউন্ড আমরা বুঝতে পারবো। পরবর্তী কী রয়েছে দেখো, নেট চার্জ ইন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর অলওয়েজ পজিটিভ, অলওয়েজ নেগেটিভ, জিরো, না আইদার পজিটিভ ও নেগেটিভ, ঠিক আছে। নেট চার্জ ওটা কি মোট যেটা আমাদের চার্জ, ঠিক আছে, মূল চার্জ যেটাকে আমরা বলি। তো কোন একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের যে মূল চার্জ সেটা হলো কি অলওয়েজ নেগেটিভ, সবসময় কি নেগেটিভ থাকে, ঠিক আছে, সবসময় নেগেটিভ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ ম্যাক্সিমাম ইনার্সিয়া। তো নিচের মধ্যে কার সবচেয়ে মানে ম্যাক্সিমাম ইনার্সিয়া রয়েছে? ইনার্সিয়া মানে বুঝতেই পারছো, ইনার্সিয়া মানে যেটাকে আমরা ডাহ্য বলে থাকি, ঠিক আছে, ডাহ্য বলে থাকি। তো অপশন এ অ্যাটম, অপশন বি এ মলিকিউল, অপশন সি এ রুপি কয়েন, অপশন ডি এ ক্রিকেট বল, ঠিক আছে। ম্যাক্সিমাম ডাহ্য বলতে বোঝায় যে কার সব থেকে বেশি ডাহ্য। এর ডাহ্যের একবার কনসেপ্টটা দিয়ে দিই, তো যার যত বেশি ভর হবে তার তত বেশি ইনার্সি হবে, ঠিক আছে, এটা শর্টকাট একটা তোমাদের ট্রিক বলে দিলাম, যার যত বেশি ভর। তো এবার দেখো চারটা অপশানের মধ্যে কার সবচেয়ে বেশি ভর, একটা ক্রিকেট বলের বেশি ভর হবে, না একটা 1 রুপি কয়েন, না একটা মলিকিউল, না একটা অ্যাটম। তো আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি একটা ক্রিকেট বলের সব থেকে বেশি ওজন হবে, তো যার যত বেশি ওজন তার যত বেশি ইনার্সিয়া। ওকে, রাইট অ্যান্সার অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং circuit elements is an active component? Which of the following circuit elements is an active component? Option A resistor, option B transistor, option C inductor and option D capacitor, ঠিক আছে। তো কম্পোনেন্ট দু টাইপের হয়ে থাকে, একটা অ্যাক্টিভ কম্পোনেন্ট হয়, একটা প্যাসিভ কম্পোনেন্ট হয়। অ্যাক্টিভ কম্পোনেন্ট আর একটা প্যাসিভ কম্পোনেন্ট, ঠিক আছে। তো অ্যাক্টিভ কম্পোনেন্ট মানে বুঝতে পারছো যে কী, তো অ্যাক্টিভ কম্পোনেন্ট সেগুলো যেগুলোর কি অ্যাবিলিটি রয়েছে ইলেকট্রন ফ্লো করার, যেমন কি যেমন ভ্যাকিউম টিউব, তারপর তোমাদের রেকটিফায়ার হয়ে গেল, ট্রানজিস্টার হয়ে গেল, এই কথাগুলো যেগুলো বলছি লেখে নিও খাতায়, ঠিক আছে। তো অ্যাক্টিভ কম্পোনেন্ট সেগুলো যেগুলোকে কি মানে যাদের অ্যাবিলিটি রয়েছে ইলেকট্রন ফ্লো করার, যেমন ভ্যাকিউম টিউব, ট্রানজিস্টার, রেকটিফায়ার, টায়ার্স, তো এগুলো অ্যাক্টিভ কম্পোনেন্ট। আর প্যাসিভ কম্পোনেন্ট যারা ইনক্যাপেবল কারেন্ট ক্যারিং করার জন্য, ঠিক আছে, তো কারেন্ট ক্যারিং করার জন্য ইনক্যাপেবল। তো বাকি যেগুলো অপশান রয়েছে, রেজিস্টার রয়েছে, ইন্ডাক্টর রয়েছে, ক্যাপাসিটার রয়েছে, তো এগুলো আছে তোমাদের ইনঅ্যাক্টিভ কম্পোনেন্টের উদাহরণ। আর তাহলে আমাদের যে অ্যাক্টিভ কম্পোনেন্ট সেটা হলো কি ট্রানজিস্টার, ঠিক আছে। তো অ্যাক্টিভ কম্পোনেন্ট হলো ট্রানজিস্টার, অ্যাক্টিভ কম্পোনেন্ট কি ট্রানজিস্টার। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। তো মনে রাখবে অ্যাক্টিভ কম্পোনেন্ট হ্যাভ টু অ্যাবিলিটি টু কন্ট্রোল ইলেকট্রন ফ্লো বা কারেন্ট ফ্লো, ঠিক আছে। তো এক্সাম্পল বলে দিলাম ভ্যাকিউম টিউব, ট্রানজিস্টার, রেকটিফায়ার্স। আর প্যাসিভ কম্পোনেন্ট যেগুলো ইনক্যাপেবল কারেন্ট ফ্লো করার জন্য, যেমন রেজিস্টার, ক্যাপাসিটার, ইন্ডাক্টর, ট্রান্সফরমার, ডায়োড, এগুলো সবগুলোই, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো, নেক্সট প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, দ্য সিম্বল অফ এসআই ইউনিট ইন্ডাকটেন্স, ঠিক আছে, ইজ এইচ। তো ইন্ডাকটেন্সের যে এসআই ইউনিটের সিম্বল ক্যাপিটাল এইচ, তো ক্যাপিটাল এইচ দিয়ে কী ডিনোট করা হয়, ঠিক আছে, HOLM, হোলাম, হোলোজেন, হেনরি না হার্জ, ঠিক আছে। তো ইন্ডাকটেন্সের যে এসআই তোমাদের সিম্বলটা রয়েছে সেটা এইচ, তো যেটা দিয়ে আমরা কি হেনরি, হেনরি, ঠিক আছে, ইন্ডাকটেন্স হেনরি আমরা প্রকাশ করে থাকি। নেক্সট প্রশ্নটা দেখো, নেক্সট প্রশ্নটা কী রয়েছে, এটাও খুব ভালো প্রশ্ন। ইফ অ্যান অবজেক্ট, যদি কোনো একটা বস্তু মুভস উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, যদি কোনো একটা বস্তু একটা কনস্ট্যান্ট ভেলোসিটি মানে একটা নির্দিষ্ট গতিতে আছে, দেন তখন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট। যখন কোনো একটা বস্তু কনস্ট্যান্ট স্পিডে রয়েছে, তো সেই সময় কোন স্টেটমেন্টটা চারটা অপশনের মধ্যে আমাদের সঠিক নয়, ঠিক আছে। অপশন এ ভালোভাবে বুঝো, ইটস মোশন ইজ
অ্যালং দ্য স্ট্রেট লাইন, যার মোশনটি সোজাসুজি হবে, ঠিক আছে। যখন কোনো একটা বস্তু কনস্ট্যান্ট, অর্থাৎ তুমি একটা নির্দিষ্ট গতিতে দৌড়াচ্ছ, ঠিক আছে, নির্দিষ্ট মানে মানে ধরো 40 কিমি পার আওয়ার দৌড়াচ্ছ, তো 40 কিমি পার আওয়ার দৌড়াচ্ছ, ঠিক আছে। তো তার জন্য কি তার মোশনটা স্ট্রেট লাইন হবে, সোজাসুজি হবে, তাকে সোজাসুজি দৌড়াতে হবে। ইটস স্পিড চেঞ্জ উইথ টাইম, তার স্পিডটা টাইমের সাথে সাথে চেঞ্জ হবে। এটা একটু খটকা লাগছে, বাকি উপরটা তো ঠিকই আছে। অপশন সি, ইটস এক্সেলারেশন ইজ জিরো, তার এক্সেলারেশন যেটা ত্বরণ সেটা জিরো থাকবে। আর অপশন ডি কি, ইটস ডিসপ্লেসমেন্ট ইনক্রিজ লাইনারলি উইথ টাইম, তার যে ডিসপ্লেসমেন্ট সরণ তা সময়ের সাথে সাথে কি বাড়বে, ঠিক আছে। এটা তো একদম সঠিক, অপশন ডি একদম সঠিক। যত টাইম যাবে তত কি, যত সরণ হবে তত কি তার যে টাইমটা সেটাও বাড়বে, অর্থাৎ টাইমের সাথে সাথে তার সরণটা হচ্ছে। এক্সেলারেশন জিরো, ঠিক আছে। তো এই কন্ডিশনগুলো মনে রাখতে হবে। যখন কোনো একটা বস্তু কনস্ট্যান্ট ভেলোসিটিতে সামনের দিকে যাবে তাহলে এক্সেলারেশন জিরো থাকে, ঠিক আছে। তো এটা আমরা বলতে পারি ইটস মোশন স্ট্রেট লাইন, আর ইটস ডিসপ্লেসমেন্ট ইনক্রিজ লেটার উইথ টাইম। তো এই জিনিসগুলো মনে রাখবে, ঠিক আছে। তো অ্যান অবজেক্ট হ্যাজ কনস্ট্যান্ট ভেলোসিটি মিনস দ্যাট ইটস মুভিং অ্যালং এ স্ট্রেট লাইন, ঠিক আছে। যখন কোনো একটা বস্তু কনস্ট্যান্ট ভেলোসিটিতে আছে তার মানে এটা স্ট্রেট লাইনে তোমাদের কি মুভ করছে। অ্যান্ড এভরি সেকেন্ড অফ দ্য টাইম গোজ বাই দ্য অবজেক্ট ট্রাভেলস থ্রু দ্য নাম্বার অফ মিটার্স, ঠিক আছে। তার মানেটা হচ্ছে যে যত সময় যাচ্ছে তত তার যে মিটারটা সেটাও বাড়ছে, ঠিক আছে। তো কনস্ট্যান্ট ভেলোসিটি মিনস যেটার এক্সেলারেশন জিরো, এক্সেলারেশন ইজ জিরো। দ্য অবজেক্ট ইজ মুভিং অ্যাট দ্য সেম স্পিড, অবজেক্টটা একটা সেম স্পিডের মধ্যে রয়েছে। আর ইট কভার্স ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল টাইম, আর এটা ইকুয়াল ডিস্টেন্স ইকুয়াল টাইমে কভার করবে। হ্যাঁ, তো অপশন বি হলো ভুল, যেটা আমাদের কি সঠিক নয়, এটাই চেয়েছে। ইটস স্পিড চেঞ্জ উইথ টাইম, তার স্পিডটা চেঞ্জ হবে না, ঠিক আছে, তার স্পিডটা চেঞ্জ হবে না। দ্য ভেলোসিটি ডাজ নট চেঞ্জ উইথ স্পিড। ওকে, তো নেক্সট প্রশ্নটা কী রয়েছে, নেক্সট প্রশ্নটা রয়েছে লাইট ইয়ার ইজ এ ইউনিট অফ মেজারমেন্ট, ঠিক আছে। লাইট ইয়ার ইজ এ ইউনিট অফ মেজারমেন্ট অফ, তো লাইট ইয়ার কার ইউনিট মাপার ক্ষেত্রে ব্যবহার করা হয়? ভেরি লার্জ ডিস্টেন্স, একটা বড় সড়ো ডিস্টেন্স, দূরত্ব মাপার জন্য। টাইম ইন্টারভাল ইন ইয়ার্স। অপশান সি, অ্যামাউন্ট অফ লাইট রিসিভস অন আর্থ ইন এ ইয়ার, ঠিক আছে, কতটা লাইট এক বছরে পৃথিবীতে আসে তার অ্যামাউন্টটা। মাস অফ অ্যাটম, কোনো একটা অ্যাটমের মাস। তো লাইট ইয়ার আমরা বুঝতে পারি যে একটা বড় সড়ো দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। তো সেটা কি, এ ভেরি লার্জ ডিস্টেন্স। ওকে, ভেরি লার্জ ডিস্টেন্স এখনই আমরা পড়লাম। তারপরে প্রশ্নটা দেখো, ওয়ান ডাইন এ ইউনিট অফ ফোর্স ইন সিজেস সিস্টেম। তো ওয়ান ডাইন মানে কি, এটা ডাইরেক্ট মনে রাখতে হবে। ধীরে ধীরে যত আমার প্র্যাকটিস সেটগুলো করবে আমি কোশ্চিনগুলো রিপিট করব মাঝে মাঝে, ঠিক আছে, যাতে তোমাদের সেই প্রশ্নগুলো মাথার মধ্যে সেট হয়ে যায়, ঠিক আছে। তো ওয়ান ডাইন মানে কি, ওয়ান ডাইন মানে হচ্ছে তোমাদের 10⁻⁻5 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। ওয়ান ডাইন 10⁻⁵ কেজি পার মিটার স্কোয়ার। ওকে, পরবর্তী প্রশ্ন কী রয়েছে, তো এটা একটা আমি ছোটোখাটো নিউমেরিক্যাল দিয়েছি। তো প্রশ্নটা একবার বোঝার চেষ্টা করো, ঠিক আছে। এখানে দুটো রেজিস্ট্যান্স রয়েছে, যে রোধ রয়েছে, আর এখানে তোমাদের ভোল্ট রয়েছে। এখানে তোমাদের চেয়েছে কি কারেন্ট, এই যে কারেন্টটা ফ্লো হচ্ছে কতটা কারেন্ট। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ভ্যালু অফ কারেন্ট আই ইন দ্য শোন অ্যাবভ। তো এখানে কী হবে, তো আমরা জানি যে কারেন্টের ফর্মুলাটা কি, ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, ঠিক আছে। তো এখানে ভি দিয়ে দেওয়া রয়েছে 10, আর তোমাদের এখানে আর দিয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে, আর দিয়ে দেওয়া রয়েছে। আর আমরা বের করে নেব, যেহেতু এটা প্যারালালে রয়েছে। প্যারালালের সূত্রটা আমরা জানি, ফার্স্ট যারা প্র্যাকটিস সেটা করেছো আমি সেখানে প্যারালালের সূত্রটা বলে দিয়েছি। তো এখানে আই আমরা ইজিলি বার করতে পারবো। তো আই কীভাবে বার করবো, তো আই ইকুয়ালস টু ভি আপন আর, ঠিক আছে, ভি আপন আর। তো ভিকে ভাগ করবো আর দিয়ে, তো ভি তো রয়েছে 10। তো এবার আমাদের আর বার করতে হবে। তো আর বার করার নিয়মটা আমরা জানি, ওয়ান আপন আর ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2, ঠিক আছে। তো 1/1 প্লাস 1/2, তো এখানে 2 হলো লসাগু, আর এখানে 3 হলো, তো 2/3, ঠিক আছে। তো 10, আর এখানে তোমাদের কি 2/3, ঠিক আছে। তো উপরে 3 × 10 = 30, 30/2। তো রাইট অ্যান্সার 30/2। তো 2 দিয়ে 30কে কাটা যাবে 15। তো রাইট অ্যান্সার হয়ে যাবে 15 অ্যামস্ট্রং। যদি না বুঝতে পারো, যেহেতু মোবাইল এটা, তো সেখানে বোঝা যাচ্ছে না, তবে আমি আরেকবার চেষ্টা করছি বোঝানোর।
তো আমরা জানি ভি ইকুয়ালস টু আই আর, তো এখানে আমাদের আই কারেন্ট চেয়েছে, তো কারেন্ট ভি বাই আর হবে, ঠিক আছে। তো আর আমরা বের করলাম 2/3, আর ভি আমাদের দেওয়া রয়েছে 10, ঠিক আছে। তো ভি এর মানটা আমি 10 দিলাম, আর এখানে 2/3 দিলাম, তো 3টা উপরে যাবে, 10 × 3 আর নিচে 2, তো 2 দিয়ে 5, 2 × 10, 5 × 3 = 15, তো 15 তোমাদের রাইট অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। তো 15 আমাদের রাইট অ্যান্সার, 15 অ্যামস্ট্রং, অর্থাৎ এতটা কারেন্ট এদিক দিয়ে ফ্লো হচ্ছে, এটাই। তো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এই টাইপের প্রশ্ন আমি নিয়ে আসতে থাকবো, এগুলো প্রশ্ন আসবে, কোনো টেনশন নেই, এক্সাম ক্লিয়ার হয়ে যাবে, প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে। আর একটা ইজি দিয়েছি, এটাও খুব ইজি। এখানে কি বলেছে, দ্য এফেক্টিভ রেজিস্ট্যান্স অফ 3 ইকুয়াল রেজিস্ট্যান্স, ঠিক আছে। এখানে ক্যাপাসিটেন্সের নয়, এগুলো রেজিস্ট্যান্সে দিয়েছি। এইচ অফ দ্য রেজিস্ট্যান্স আর, তো কানেক্টিং প্যারালাল, অর্থাৎ 3টা রেজিস্ট্যান্স রয়েছে, 3টারই মান স্মল আর, তো তারা প্যারালালে রয়েছে, ঠিক আছে। আমি একটু সাইডে করে দিচ্ছি। তো প্যারালালে কেমন থাকে, কালারটা আমি ব্ল্যাক নিয়ে নিই, প্যারালালে এরকম থাকে, ধরো, ঠিক আছে। তো এখানে স্মল আর স্মল আর স্মল আর, ঠিক আছে। তো প্যারালালে যেহেতু রেজিস্ট্যান্সগুলো রয়েছে, তাহলে একটু দাঁড়াও, একটু আমি কালার সাইজটা বড় করে নিই, ঠিক আছে। যেহেতু প্যারালালে রয়েছে, তো সেহেতু আমরা জানি যে 1/R1 + 1/R2 + 1/R3, অর্থাৎ 1/R, এটা সূত্র আমাদের, ঠিক আছে। তো 1/R1 মানে 1/R, 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 ঠিক আছে। তো 1/R করি, ওয়েট ওয়েট ওয়েট, 1/R স্মল আর, 1/স্মল আর, 1/স্মল আর, তো এই লসাগু আসলো স্মল আর উপরে আসলো 3R, ঠিক আছে। তো আর কেটে গেল, সরি 1/R + 1/R + 1/R, ঠিক আছে। তো আর লসাগু আসলো RR1 + RR1 + RR1, অর্থাৎ উপরে 3 আসলো, নিচে আর আসলো, তো 1/, এখানে আর রয়েছে, যখন আমরা উল্টায় দিব, ঠিক আছে, তো ক্যাপিটাল আর ইকুয়ালস টু তোমাদের R/3 হবে, ঠিক আছে, R/3 হবে। তো আশা করছি সকলে বুঝতে পেরেছো, ঠিক আছে। তো রাইট অ্যান্সার বি হবে, বুঝতে না পারলে কমেন্টে বলবে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন থাকো, সেখানে ডিসকাস হতেই থাকবে আমাদের, ঠিক আছে, ততদিন পরীক্ষা হচ্ছে না। নেক্সট প্রশ্নটা কি, নেক্সট প্রশ্নটা হচ্ছে লাউডনেস অফ সাউন্ড ইজ রিলেটেড টু, ঠিক আছে। তো লাউডনেস অফ সাউন্ড রিলেটেড টু কি, অ্যাম্প্লিটিউড, একদম ডাইরেক্ট সওয়াল, যে লাউডনেস অফ সাউন্ড ইজ রিলেটেড টু ইটস অ্যাম্প্লিটিউড। নেক্সট কোশ্চিন কী আছে দেখো, নেক্সট কোশ্চিন, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, ঠিক আছে, কালকে হোমওয়ার্কটা ছিল, তো কালকের হোমওয়ার্কের অ্যান্সার কত, সেটা 1 কেজি, ঠিক আছে। যদি না বুঝতে পারো, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, সেখানে জয়েন থাকো, সেখানে আমাকে মেসেজ করবে, হয়ে যাবে, আমি বলে দেবো, ঠিক আছে, কোনো টেনশন নেই। ওয়্যারলেস অপারেটর যারা মেন্স নিচ্ছ, কোনো টেনশন নেই, 2 মাস এখনও টাইম রয়েছে, 2 মাসের মধ্যে প্রচুর প্র্যাকটিস হবে, প্রচুর পড়াশোনা করবো। আর হ্যাঁ, যাদের যাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, অবশ্যই আমাদের টেলিগ্রামেও তোমরা জয়েন থাকো, সেখানেও চেষ্টা করো আমাদের সাথে কোঅপারেট করার, সেখানেও প্রশ্ন দেওয়া হয়, ঠিক আছে, সেখানেও প্রশ্ন প্র্যাকটিস করাও, যারা আদার্স এক্সামের প্রিপারেশন নিচ্ছ, WBCS WBP হয়ে গেল, তাছাড়া তোমাদের রেলওয়ে SSC A to Z, ঠিক আছে। ব্র্যাভো একাডেমি একটা, ব্র্যাভো ফ্রি স্টাডি মিলে, দুটো রয়েছে। তো সকলকে ধন্যবাদ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওগুলি বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, এইভাবে সাথে থাকো, আর ভিডিওগুলিকে শেয়ার করো, যাতে আমরাও মোটিভেট হই তোমাদেরকে ডেলি তোমাদের প্র্যাকটিস সেট দেওয়ার জন্য। আর যারা ম্যাথ প্র্যাকটিস সেট চাও অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবে, আর ভিডিওটি লাইক করবে, ঠিক আছে। রাখছি আজকে।